গুড মর্নিং এভরিবডি, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। পিএসসি ক্লাসিক স্পেশাল যে মিশন জিকে ক্লাস আমরা নিয়ে এসেছি, সেই মিশন জিকে 2024-এর যে আজকের ক্লাস, এটি হচ্ছে 11 নম্বর ক্লাস। এর আগে আমাদের 10টি ক্লাস হয়েছে। প্রত্যেকদিন সকাল 7টায় 40টি সেরা বাছাই করা প্রশ্নোত্তর নিয়ে এই ক্লাসটি করানো হয়। এখান থেকে তোমরা অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাবে, কারণ 40টি প্রশ্ন থাকলেও এর পাশাপাশি যে এক্সপ্লেনেশন রয়েছে, সেই ক্ষেত্রে তোমাদের পরীক্ষার যে প্রশ্ন, সেই প্রশ্নে কমন আসার পসিবিলিটি বেশি রয়েছে, কারণ এইখান থেকে অনেকগুলো দিক আমরা আলোচনা করি। ক্লাসটা করলেই বুঝতে পারবে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, অবশ্যই ইন্টারেস্টিং হবে, ঠিক আছে? আর প্রত্যেকদিন 7টার সময় তোমরা যুক্ত হয়ে যাবে এই ক্লাসে, আর বন্ধুদের একটু শেয়ার করে দিবে, ঠিক আছে? চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। দেখো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় কাকে? 4টে অপশন রয়েছে। এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? মার্টিমার হুইলার, জন মার্শাল, আলেকজান্ডার কানিংহাম এবং গর্ডন চাইল্ড। তো ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় কাকে? তোমরা অ্যান্সারটি পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবার চেষ্টা করবে, ঠিক আছে? প্রত্যেকের কমেন্ট আমি কিন্তু চেক করি। তো সঠিক উত্তরটি হয়ে যাবে আলেকজান্ডার কানিংহাম। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, অপশন সি। ওকে, দেখো এরপর আমরা এক্সপ্লেনেশন দেখে নেব আলেকজান্ডার কানিংহামের উত্তরের পাশাপাশি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1861 সালে আলেকজান্ডার কানিংহাম কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, এবং জন মার্শাল 1902 থেকে 1928 সাল পর্যন্ত ভারতের যে প্রত্নতাত্ত্বিক জরিপ কার্য তার মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। সিন্ধু সভ্যতার দুটি মূল শহর যেরকম হরপ্পা এবং মহেঞ্জোদারো, তার যে খনন কার্য, সেই কৃতিত্বকে এই তার দ্বারা আবিষ্কৃত হয়েছে, ঠিক আছে? চলো নেক্সট আমরা দেখে নেব 2 নম্বর প্রশ্ন। বাহামনি সাম্রাজ্যের প্রতিষ্ঠার সময় দিল্লি সুলতান কে ছিলেন? তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। বাহামনি সাম্রাজ্যের প্রতিষ্ঠার সময় দিল্লি সুলতান ছিলেন হচ্ছে কে? সঠিক উত্তরটি হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক, অপশন ডি। এরপরে আমরা দেখো মোহাম্মদ বিন তুগলক এবং বাহামনি সাম্রাজ্য সম্পর্কে দেখব। মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়, ইনি পাগলা রাজা নামে পরিচিত ছিলেন। রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে, অর্থাৎ যেটা দৌলতাবাদ নামে পরিচিত, সেইখানে স্থানান্তরিত করেন কত সালে? 1327 খ্রিস্টাব্দে, ঠিক আছে? প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমাদের এখানে ইম্পর্টেন্ট। তাহলে রাজধানী দিল্লি থেকে দেবগিরি থেকে স্থানান্তরিত করেন, তোমাকে জিজ্ঞেস করলে উত্তরটি হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। পাগলা রাজা নামে পরিচিত ছিলেন কে? মোহাম্মদ বিন তুগলক। তামার মুদ্রা প্রচলন করেছিলেন কে? মোহাম্মদ বিন তুগলক। 1329-30 সালে একটি টোকেন মুদ্রা চালু করেছিলেন এই মোহাম্মদ বিন তুগলক। এরপরে দেখো বাহামনি সাম্রাজ্য, এই বাহামনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাকে আলাউদ্দিন হোসেন বাহামান শাহ 1347 খ্রিস্টাব্দে বাহামনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। ওকে, চলো নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। হায়দ্রাবাদের কোন শাসক অধীনতামূলক মিত্রতা নীতিতে, অর্থাৎ সাবসিডিয়ারি যে অ্যালায়েন্স ছিল, সেই অধীনতামূলক মিত্রতা নীতিতে প্রথম স্বাক্ষর করেছিলেন? তো এই প্রশ্নটি তোমরা বিভিন্ন পরীক্ষায় দেখতে পারবে, ইভেন ডাব্লিউবিসিএস এক্সামও কিন্তু এসছে, ঠিক আছে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে নিজাম আলী, অপশন বি হবে সঠিক উত্তর। চলো আমরা এক্সপ্লেনেশনটা একটু দেখে নিই। এখানে দেখো অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন কে? প্রথম প্রশ্ন হয় লর্ড ডালহৌসি, তোমাদের 1 নাম্বার হয়ে গেল। 1798 সালে হায়দ্রাবাদের নিজাম প্রথম এই সন্ধিতে স্বাক্ষর করে, যেটা তোমরা কোশ্চেনে দেখতে পেলে। 3 নম্বর দেখো 1799 সালে মহীশূর ছিল এই সন্ধিতে স্বাক্ষরকারী দ্বিতীয় রাজ্য। তাহলে দ্বিতীয় হিসাবে কি স্বাক্ষর করে? মহীশূর রাজ্য। আচ্ছা, অধীনতামূলক মিত্রতা যে নীতি, সেই নীতির কিছু শর্ত সমূহ দেখে নাও, তাহলে তোমরা অধীনতামূলক মিত্রতা নীতিটা বুঝতে পারবে। ওকে, দেখো 1 নম্বর পয়েন্ট বলা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ যে সমস্ত দেশীয় রাজ্যগুলো ছিল, সেগুলো কোম্পানির বশ্যতা স্বীকার করতে বাধ্য হতো। 2 নম্বর, সংশ্লিষ্ট দেশীয় রাজ্যগুলি একদল ইংরেজ সৈন্য এবং একটি ইংরেজ রেসিডেন্ট রাখতে হতো একজনকে, ঠিক আছে? এবং সেই সৈন্যের ভরণ পোষণ, অর্থাৎ তার যে খরচা, সেটা কিন্তু ওই রাজ্যের রাজাকে বহন করতে হতো। 4 নম্বর বলা হচ্ছে কোম্পানির বিনা অনুমতিতে অপর কোনো শক্তির সঙ্গে মিত্রতা বা যুদ্ধ বিগ্রহ করা যেত না, উইদাউট পারমিশন ব্রিটিশদের, ঠিক আছে? আর চুক্তিবদ্ধ রাজ্যে ইংরেজ ছাড়া অন্যান্য সমস্ত ইউরোপীয়কে তাড়িয়ে দিতে হতো। আর এই সব বশ্যতার বিনিময়ে কোম্পানি সেই রাজ্যকে আভ্যন্তরীণ বিদ্রোহ, অর্থাৎ ইন্টারনাল ডিস্টারবেন্স বা বৈদেশিক কোনো আক্রমণ, ঠিক আছে, ইন্টারন্যাশনাল এগ্রেশন বা অন্যান্য কোনো বিপদ থেকে রক্ষা করতো কে? ব্রিটিশ, যারা ওই অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করত। তো এইটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতির শর্ত সমূহ। তো আশা করছি পুরো বিষয়টা এখানে ক্লিয়ার হলো। চলো নেক্সট প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন দেখো, ডাফরিনের মস্তিষ্ক থেকে কংগ্রেসের জন্ম, এই উক্তিটি কার? তো ভারতের জাতীয় কংগ্রেস থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়, ঠিক আছে? আমরা প্রত্যেক দিনের ক্লাসে কম বেশি আলোচনা করেই থাকি। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে
লালা লাজপত রায়। তোমরা যদি আমাদের এই ক্লাসগুলোতে অ্যাটেম্প করো প্রত্যেকদিন, তোমরা অনেকগুলো বিষয় কিন্তু কভার আপ হয়ে যাবে। থিওরি না পড়লেও তোমাদের কিন্তু পরীক্ষায় দেওয়ার মতো যে সমস্ত প্রশ্নগুলো আসে সেইগুলো কভার হয়ে যাবে। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের এখানে দিয়ে দিই। দেখো পিএসসি ক্লার্কশিপ 2024 এর জন্য স্পেশাল প্র্যাকটিস সেট ইতিমধ্যে আমরা লঞ্চ করছি। টোটাল 50টি সেট পাবে তোমরা এই সেটটিতে, যেখানে তোমাদের 10টি ফুল লেন্থ মক টেস্ট থাকবে, তোমাদের জিকের উপরে, ইংলিশের উপরে এবং ম্যাথের উপরে 100 মার্কের করে কোশ্চেন, 10টি ফুল টেস্ট, পাশাপাশি 40টি সাবজেক্ট ওয়াইজ সেট পাবে তোমরা, 40টি প্রশ্নের, ঠিক আছে, 5টি করে সেট, 40টি টোটাল সেট। তো টোটাল 50টি সেট নিয়ে স্পেশাল প্র্যাকটিস সেটটি বানানো হয়েছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাকে মাথায় রেখে। তোমাদের অবশ্যই হেল্প হবে এখান থেকে। অবশ্যই যারা এখনো পর্যন্ত সংগ্রহ করেনি, প্রচুর প্রচুর শিক্ষার্থী এগুলো নিচ্ছে ইতিমধ্যেই। তো তোমরা তোমাদের প্রিপারেশন কি বেস্ট করার জন্য, বেস্ট জায়গায় নিয়ে যাওয়ার জন্য অবশ্যই এটা কিন্তু নিতে পারো। আর পিএসসি ক্লার্কশিপ 2024 এর জন্য কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স একটা আমাদের পিডিএফ কম্পাইলেশন বুক রয়েছে ইতিমধ্যে, সফট কপি, জানুয়ারি 2023 থেকে মে 2024 পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স এর নো টেনশন, আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য সলিউশন। কারণ এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই বিগত বছরের প্রশ্নপত্রে ক্লার্কশিপ পরীক্ষাতে 15 থেকে 16টি প্রশ্ন এসেছিল। তো যার জন্যই তোমাদের কিন্তু এই যে প্যাকটি, এটাও কিন্তু সাপোর্ট করবে অনেকটা। আর ইংলিশ গ্রামারের উপর কমপ্লিট হ্যান্ড রিটেন নোটস রয়েছে, চাইলে সেটাও সংগ্রহ করতে পারো। এই নোটসগুলি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, এই নাম্বারটিতে অনলাইনে পেমেন্ট করে স্ক্রিনশট দিলে কিন্তু তোমরা সাথে সাথে পিডিএফ পেয়ে যাবে। ওকে, চলো ক্লাসটি কন্টিনিউ করি। 5 নম্বর প্রশ্ন দেখো, সিপাহী বিদ্রোহকে প্রথম মহান স্বাধীনতা সংগ্রাম বলেছেন কে? সিপাহী বিদ্রোহকে মহান স্বাধীনতা সংগ্রাম বলেছেন, সঠিক উত্তরটি হয়ে যাবে লালা লাজপত রায়। অপশন সি হবে এর সঠিক উত্তর। সিপাহী বিদ্রোহকে প্রথম মহান স্বাধীনতা সংগ্রাম বলেছেন কে? সরি, এটার উত্তর বিপিন চন্দ্র পাল হবে, অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, চলো সিপাহী বিদ্রোহ সম্পর্কে অনেকগুলো বিষয় দেখে নাও এখানে। লর্ড ক্যানিং এর আমলে 1857 সালে মহাবিদ্রোহ সংগঠিত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় সিপাহীরা প্রথমে এই বিদ্রোহ শুরু করেছিল বলে একে সিপাহী বিদ্রোহ বলা হয়। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ তোমাদের পরীক্ষায় ডাইরেক্টলি জিজ্ঞেস করে, মঙ্গল পান্ডে। সিপাহী বিদ্রোহের নেতা ছিলেন মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। সিপাহী বিদ্রোহকে প্রথম জাতীয় সংগ্রাম বা স্বাধীনতার প্রথম যুদ্ধ বলেছেন বিডি সাভারকার বা বীর সাভারকার। সিপাহী বিদ্রোহকে জাতীয় মুক্তি সংগ্রাম বলেছেন ঐতিহাসিকরা, মার্ক্সবাদী যারা হিস্টোরিয়ান ছিল। আর এই মহাবিদ্রোহে অংশগ্রহণ করেনি কারা? পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় এবং জমিদারগণ এতে পার্টিসিপেট করেনি। ওকে, দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে। 6 নম্বর প্রশ্ন বলছে র্যালে কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন কত সালে স্থাপিত হয়? তো এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। র্যালে কমিশন গঠিত হয় কবে? তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে 1902 সালে র্যালে কমিশন গঠিত হয়। এই র্যালে কমিশনের স্পেলিংটা এটা হবে, ঠিক আছে? তো এটা তোমাদের টাইপিং মিস্টেক আছে। র্যালে কমিশন গঠিত হয় 1902 সালে। ওকে, চলো এরপর আমরা এক্সপ্লেনেশন দেখে নিই। 1902 সালে লর্ড কার্জন স্থাপন করেন এই র্যালে কমিশন। সভাপতি ছিলেন স্যার টমাস র্যালে, তাই তার নাম অনুসারে হয় র্যালি কমিশন। অন্যতম সদস্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। আর এই কমিশন অর্থাৎ র্যালে কমিশনের সুপারিশ অনুসারেই 1904 সালে বিশ্ববিদ্যালয় আইন বা ইউনিভার্সিটি অ্যাক্ট পাস হয়। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে দেখবে একটা, যে ইউনিভার্সিটি অ্যাক্ট কত সালে পাস হয়? তো উত্তরটি হবে 1904 সালে। তোমরা কিন্তু খাতা পেন নিয়ে প্রত্যেকে বসবে, এগুলো নোট ডাউন করবে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। 1880 সালে নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কেশবচন্দ্র সেন। নববিধান ব্রাহ্ম সমাজ 1880 সালে প্রতিষ্ঠা করেন। দেখো ভারতীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে? অনেক সময় পড়ে, কেশবচন্দ্র সেন এবং তার অনুগামী। 1878 সালে সাধারণ ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে? শিবনাথ শাস্ত্রী এবং আনন্দমোহন বসু। আদি ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে? দেবেন্দ্রনাথ ঠাকুর। তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, ঠিক আছে? আর 3 আইন বা অ্যাক্ট 3 পাস করেন কে? কেশবচন্দ্র সেন 1872 সালে। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করে, ডাইরেক্ট পরীক্ষাতে আসে, স্টার করে দাও প্রত্যেকে, 1867 সালে আত্মারাম পান্ডুরঙ্গ, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নে যাই। কি ক্লাসটি ভালো লাগছে তো? দেখি বলো তো একবার ভালো লাগছে কিনা। কমেন্টই করো না তোমরা, আমি ক্লাসে দেখি কেউ কমেন্ট করো না, লাইক করো না, ক্লাসটি চলে যাও, শেয়ারও করো না। কেন কে জানে, তোমাদের টাকা লাগে নাকি করতে? এটা ফ্রিতে তো হবে ভাই, একটু লাইক শেয়ার করে দাও যদি ভালো লাগছে। চলো 8 নম্বর প্রশ্ন, প্রকাশ্যে কে প্রথম ভারতীয় ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করে? তো সঠিক উত্তর কোনটা হবে এখানে? সঠিক উত্তর হয়ে যাবে মাদাম কামা। এই মাদাম কামাকে কি বলা হয় জানো কি? মাদাম কামাকে বলা হয় ভারতের বিপ্লববাদের জননী, তাই তো? ডাইরেক্ট প্রশ্ন হয়।
দেখো 1907 খ্রিস্টাব্দে জার্মানিতে মাদাম কামা এই ত্রিবর্ণ রঞ্জিত পতাকা প্রকাশ্যে কিন্তু উত্তোলন করেছিলেন। মাদাম কামা বা ভিকাজি রুস্তম কামাকে বলা হয় ভারতীয় বিপ্লববাদের জননী। ঠিক আছে, প্রশ্ন হয় ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? উত্তরটি হবে মাদাম কামা। স্বাধীনতা সংগ্রামী মদনলাল ধিংড়া এসছে এখানে অপশনে, দেখো তাই মদনলাল ধিংড়া সম্পর্কে একটা তথ্য আমি দিয়েছি। মদনলাল ধিংড়া কার্জন উইলিকে হত্যা করার জন্য ফাঁসি দেওয়া হয় 1909 সালে। তাহলে তোমাকে জিজ্ঞেস করবে মদনলাল ধিংড়ার ফাঁসি কেন হয়? কার্জন উইলিকে হত্যা করার জন্য তার ফাঁসি হয়। কত সালে হয়? 1909 সালে। চলো পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্র শব্দ অর্থাৎ ইকোসিস্টেম টার্মটি কে ফার্স্ট ইউজ করে? সঠিক উত্তরটি হয়ে যাবে এজি ট্রান্সলে, অপশন এ। ওকে, এরপরে বিভিন্ন টার্ম দেখো, স্যার আর্থার জর্জ ট্যান্সলে 1935 সালে ইকোসিস্টেম শব্দটি তো ব্যবহার করেছিলেন। এনভায়রনমেন্ট শব্দটি ফার্স্ট ইউজ করেন কার্লাইল, টমাস কার্লাইল, এটা 1828 সালে ফার্স্ট ইউজ করা হয়। আর বাস্তুতন্ত্র, বাস্তুশাস্ত্র নট বাস্তুতন্ত্র, ইকোলজি, ঠিক আছে, ইংলিশ টার্মটা খেয়াল করবে, প্রাণীবিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল প্রথম ব্যবহার করে। তো এখান থেকে এই টাইপের প্রশ্নগুলো হয়। চলো 10 নম্বর প্রশ্ন দেখো, আমরা প্রত্যেকটি বিষয়ভিত্তিক কম্পাইলেশন করেছি। এখানে ইতিহাস থাকছে, ভূগোল থাকছে, বিজ্ঞান থাকছে, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে সমস্ত যেরকম ক্লাসিক পরীক্ষায় আসে ঠিক সেইভাবেই ক্লাসটা বানানো হয়েছে। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া, জিম করবেট, অবশ্যই জিম করবেট হবে সঠিক উত্তর। অপশনগুলো আমরা পাশাপাশি এরপর এক্সপ্লেনেশন দেখে নেব। দেখো এগুলো আমরা ক্লাস করেছি পুরো ডিটেলসে, যারা দেখোনি প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটা? জিম করবেট, 1936 সালে এটা প্রতিষ্ঠিত হয়। আর এর আগের নাম কি ছিল? হেইলি জাতীয় উদ্যান। ঠিক আছে, পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান কোনটা গো? ইয়েলোস্টোন জাতীয় উদ্যান। বর্তমানে ভারতে মোট 106টি জাতীয় উদ্যান রয়েছে। হেমিস জাতীয় উদ্যানটি ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান। তোমাকে প্রশ্ন করতে পারে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? হেমিস জাতীয় উদ্যান। এটা কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর লাদাখ অঞ্চলে। ভারতের সব থেকে ক্ষুদ্রতম জাতীয় উদ্যান কোনটা? সাউথ বাটন আইল্যান্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। যাব আমরা পরবর্তী প্রশ্নে, বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে? তো এটা WBCS 2019-এ সম্ভবত পরীক্ষায় আসা, 19-20-তে। সঠিক উত্তরটি হয়ে যাবে শতদ্রু বা সুতলেজ নদীর উপর রয়েছে বিকানের খাল। ওকে, দেখো এই শতদ্রু নদীর উৎপত্তি কোথায়? রাক্ষস লেক থেকে উৎপত্তি হয়েছে এটা। আর ভারতের হিমাচল প্রদেশ রাজ্যে প্রবেশ করতে শিবকিলা বা যে পাস রয়েছে সেই সুতলেজ নদী, সেটা দিয়ে কিন্তু এন্টার করেছে। পরবর্তী প্রশ্ন, বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশ কোনটা? এটা খুবই ইজি কোশ্চেন, অপশন এ হবে সঠিক উত্তর। ভারত হচ্ছে বিশ্বের বৃহত্তম মিল্ক প্রোডাকশন কান্ট্রি। দেখো আনন্দ, গুজরাটের আনন্দকে বলা হয় কি? ভারতের মিল্ক ক্যাপিটাল বলা হয়। তোমাদের প্রশ্ন হয় এখান থেকে। পরবর্তী 13 নম্বর প্রশ্ন, তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপর প্রশ্ন। তিলপাড়া ব্যারেজ হচ্ছে ময়ূরাক্ষী নদীর উপর রয়েছে। অপশন ডি হবে সঠিক উত্তর। দেখো দামোদর নদকে বলা হয় বাংলার দুঃখ। আর জয়ী সেতু হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক নদী সেতু, যা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেঘলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি এবং মেঘলিগঞ্জ শহরকে যুক্ত করেছে। তো তোমাদের এই পরীক্ষাটা WBP কনস্টেবল 2021-এ এসেছিল। ঠিক আছে, এই প্রশ্নটা যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি। চলো নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয় কোন অঞ্চলকে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের এখানে থাঞ্জাভুরকে বলা হয় দক্ষিণ ভারতের শস্য ভান্ডার। এরপরে বিভিন্ন কোন সিটিকে কি বলা হয় দেখো আমি দিয়েছি, ডায়মন্ড সিটি বলা হয় সুরাটকে, টেক সিটি বলা হয় বেঙ্গালুরুকে, আর ফেস্টিভ্যাল সিটি বলা হয় মাদুরাইকে। ঠিক আছে, এছাড়া অনেক রয়েছে, সেগুলো আমরা আমাদের থিওরি ক্লাস রয়েছে, স্ট্র্যাটেজিকের পড়েছি এখানে। নেক্সট 15 নম্বর প্রশ্ন, ভারতের কটি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে? তো এই টাইপের প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষাতে হয়। সঠিক উত্তর 5টি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে। ঠিক আছে, কোন কোন রাজ্যগুলো স্যার? বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, সিকিম, মোট 5টি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের কিন্তু সীমানা রয়েছে। পরবর্তী প্রশ্ন, মুদুমালাই অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? বাঘ, বাইসন, হাতি, পাখি। তো মুদুমালাই অভয়ারণ্য বাঘের জন্য বিখ্যাত, রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় এখানেও। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। এটি তামিলনাড়ু রাজ্যের নীলগিরি পর্বতমালায় অবস্থিত একটি জাতীয় উদ্যান। 17 নম্বর প্রশ্ন, ভারতের গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? গম, সঠিক উত্তরটি পুসা হবে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 17 নম্বর প্রশ্নের। বিভিন্ন গবেষণাগার সম্পর্কে আমরা একটু দেখবো এখানে। দেখো ধান গবেষণাগার কটকে অবস্থিত, উড়িষ্যার। আর আন্তর্জাতিক ধান গবেষণাগার তোমাকে যদি জিজ্ঞেস করে ফিলিপাইন্সের ম্যানিলাতে হবে। গম গবেষণাগার ভারতে কোথায় অবস্থিত? পুসাতে বললাম। আন্তর্জাতিক গম গবেষণাগার কোথায় অবস্থিত?
মেক্সিকো সিটিতে, ঠিক আছে। আচ্ছা, তুলা গবেষণাগার কোথায় অবস্থিত? নাগপুরে। আন্তর্জাতিক তুলা গবেষণাগার কোথায়? নাগপুরে। দুটোই কিন্তু নাগপুরে, ভালো করে এটা দেখবে। চা গবেষণাগার আসামের জোরহাট এবং তামিলনাড়ুর কোয়েম্বাটুর, ঠিক আছে। তো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসে বলে কিন্তু এগুলো আমি দিয়েছি এখানে। সমস্ত কোয়েশ্চেন কিন্তু ভালো করে মন দিয়ে নোট ডাউন করে পড়বে এখান থেকে। দেখো তোমাদের অনেক ইনফরমেশন কিন্তু পেয়ে যাচ্ছ এখানে। একটি ক্লাস করলে প্রায় 1-150 বেশি ইনফরমেশন তোমরা পাবে। 40টি প্রশ্ন লেখা থাকবো না এখানে। দেখো নেক্সট 18 নম্বর প্রশ্ন, রাজস্থানের ক্ষেত্রী কি জন্য বিখ্যাত? রাজস্থানের ক্ষেত্রী হচ্ছে তামা খনি রয়েছে, অপশন এ। কপার খনি রয়েছে, ঠিক আছে, কপার মাইন্স। এরপরে বিভিন্ন খনিজ উৎপাদক রাজ্যগুলো আমরা দেখবো, বৃহত্তম যেগুলো এই মুহূর্তে। আকরিক লোহা, আয়রন ওর যদি দেখি, উড়িষ্যা সব থেকে বেশি উৎপাদন করে, প্রোডাকশন করে। ম্যাঙ্গানিজ সব থেকে বেশি প্রোডাকশন মধ্যপ্রদেশে। তামা হচ্ছে মধ্যপ্রদেশ, পৃথিবীর তামা সব থেকে বেশি উৎপাদন চিলিতে। বক্সাইট উড়িষ্যা, গুজরাট, ঝাড়খণ্ড, পরপর তিনটে রয়েছে। কয়লা উৎপাদনে উড়িষ্যা প্রথম, ঠিক আছে, আর রিজার্ভের ক্ষেত্রে ঝাড়খণ্ড প্রথম। তো তোমাদের এখান থেকে ট্রিকি কোশ্চেন অবশ্যই হয়, এটা একটু দেখে নিও ভালো করে। ওকে, চলো 19 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন কে? তো এটা আর বলতে কি, অপশন বি ডক্টর বি আর আম্বেদকর হবে সঠিক উত্তর, ভারতীয় সংবিধানের রচয়িতা। দেখো আমেরিকাতে প্রথম আধুনিক সংবিধান চালু হয় 1887 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটি তোমাদের কিন্তু রিসেন্টলি WBCS 2023 এই প্রশ্ন এসেছিল। আচ্ছা, ভারতীয় সংবিধান গৃহীত হয় কবে? 1949 সালের 26শে নভেম্বর। আচ্ছা, ভারতীয় সংবিধান কার্যকরী হয় কবে? 1950 সালের 26শে জানুয়ারি, ঠিক আছে। এই দুটো থেকে তো মাস্ট কোশ্চেন হয়, প্রত্যেকে স্টার মার্ক করে দাও এখান থেকে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো তোমরা জানো প্রত্যেকে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন বিভিন্ন কান্ট্রি থেকে বড় করেছে বিভিন্ন কনসেপ্ট, সেরকম মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস নিয়েছে আমেরিকার সংবিধান থেকে। তো কোন দেশ থেকে কি নিয়েছে এটা আমরা একটু দেখে নেব এখানে। দেখো ভারতীয় সংবিধানের উৎস সমূহ, আমেরিকার সংবিধান থেকে কি কি নিয়েছে? মৌলিক অধিকার, প্রিয়াম্বল বা প্রস্তাবনা, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট এবং রাষ্ট্রপতির অপসারণ প্রক্রিয়া, এইগুলো সবই কি আমেরিকার থেকে নেওয়া। আইরিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া, রাজ্যসভায় প্রার্থীদের মনোনয়ন, ডিপিএসপি, যেটা হচ্ছে স্প্যানিশ সংবিধান থেকে গৃহীত হয়েছিল আইরিশ সংবিধান, ঠিক আছে, মানে আইরিশরা স্পেন থেকে নিয়েছিল, স্পেন থেকে। ওকে, পাশাপাশি অস্ট্রেলিয়ার সংবিধান থেকে দেখে নিই আমরা, যৌথ তালিকা বা কনকারেন্ট লিস্ট, প্রমেম্বলের ভাষা, প্রিমেম্বলের ভাষা, প্রস্তাবনার ভাষা, কেন্দ্র এবং রাজ্য সম্পর্ক, লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশন। তো প্রত্যেকটি বিষয় এখানে ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও ভারতীয় সংবিধানের উৎস সমূহগুলো। চলো নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা অপসারণ প্রক্রিয়া কত নম্বর আর্টিকেলে রয়েছে? তো এই প্রশ্নটি স্টার মার্ক করে দাও প্রত্যেকেই, কারণ এটা কিন্তু সমস্ত পরীক্ষায় এসছে কম বেশি। 61 নম্বর আর্টিকেলে বলা হয় যে ভারতের রাষ্ট্রপতি ইমপিচমেন্ট বা অপসারণ করার প্রক্রিয়া। ভারতীয় রাষ্ট্রপতি সম্পর্কে আমরা দেখে নেব বিভিন্ন আর্টিকেল। দেখো আর্টিকেল 54 এবং 55 কি বলছে? রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিষয় রয়েছে। আর্টিকেল 58 রাষ্ট্রপতি হবার জন্য যে যোগ্যতা সেটা বলা হয়েছে। আর একটা এখানে প্রশ্ন হয়, তোমাকে জিজ্ঞেস করে যে রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম এজ কত লাগে? 35 বছর মাস্ট হতে হবে। আচ্ছা, ধারা 60 আর্টিকেল 60 কি বলা হচ্ছে? রাষ্ট্রপতির শপথ গ্রহণ সম্পর্কে বলা হয়েছে। ধারা 61 রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা অপসারণ, আর রাষ্ট্রপতির পদোন্নতি নিয়ে বলা হয়েছে 62 নম্বর আর্টিকেলে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, ভারতের প্রত্যক্ষ কর কোনটি? এখান থেকেও ভালো হয় প্রশ্ন, ঠিক আছে। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, কিন্তু ক্লাসটি কিন্তু সেইভাবে বানানো হয়েছে, তোমাদের বিভিন্ন যে প্রশ্নগুলো আমরা কম্পাইল করেছি না এখানে, একদম পরীক্ষায় আসার মতো, যে কোনো পরীক্ষা তুমি দাও না কেন সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে। ভারতের প্রত্যক্ষ কর বা ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে সম্পদ কর। তোমাকে এখান থেকে বেসিক্যালি জিজ্ঞেস করে যে ডাইরেক্ট ট্যাক্স কোনটা, ইনডাইরেক্ট ট্যাক্স কোনটা, বা ডাইরেক্ট ট্যাক্স কোনটা নয়, হুইচ অফ দ্য ফলোইং নট আ ডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে। তো এখানে তোমাকে ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পলগুলো দেখে নিতে হবে, জাস্ট এটুকুই। দেখো প্রত্যক্ষ করের লিস্ট আমি দিয়েছি, আয়কর ডাইরেক্ট ট্যাক্স, সম্পত্তি কর ডাইরেক্ট ট্যাক্স, ব্যক্তিগত সম্পত্তি কর ডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে, সম্পদের উপর কর, এই তোমাদের বললাম উত্তর হয়েছে এখানে। তো এটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। অপ্রত্যক্ষ কর কোনগুলো? প্রথমে জিএসটি আসবে, তারপরে আবগারি মানে এক্সাইজ ডিউটি, ভ্যাট আসবে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটা রাজ্য থেকে লাগানো হয়, পরিষেবা কর কাস্টমস ডিউটি, বিক্রয় কর, বিনোদন বা এন্টারটেনমেন্ট যে ট্যাক্স রয়েছে, সিকিউরিটিজ লেনদেন, সবই কিন্তু অপ্রত্যক্ষ করের উদাহরণ। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, রেফ্রিজারেটরের বরফ উপরে রাখা হয় কেন? খুবই ইন্টারেস্টিং কোশ্চেন একটা ফিজিক্সের, ঠিক আছে। দেখো রেফ্রিজারেটরের যে বরফ ট্রেটা, সেটা রেফ্রিজারেটরের উপর দিকে রাখা হয় কেন? কারণ পরিচলন স্রোত, এই পরিচলন স্রোতের ফলে কি হয়, হ্যাঁ, উষ্ণ বায়ু
চক্রাকারে উপরের দিকে উঠতে থাকে, কারণ শীতল বায়ু কি হয়, ঘনত্ব বেশি, ঠিক আছে, তো ভারী হয় সেটা। আর উষ্ণ বায়ুটা উপরের দিকে চক্রাকারে উঠতে থাকে, তো এরপর একটা প্রক্রিয়া চলে, ঠিক আছে, সেটা বেরিয়ে গিয়ে তার জন্য শীতলীকরণ হয়, অর্থাৎ কুলিং প্রসেসটা উপরে ভালো হয়, বেশি হয় সব থেকে, ঠিক আছে। তো যার জন্য এটা অপশন ডি হবে সঠিক উত্তর। পরিচলন স্রোত তৈরি, এটা প্রিন্সিপাল আর কি, এটা মানে সিঙ্গেল যদি তোমরা দেখো যে রেফ্রিজারেটরের প্রিন্সিপাল, এটা তার কুলিং প্রিন্সিপাল। চলো নেক্সট, কস্টিক সোডা তৈরিতে ব্যবহার করা হয় কোনটা? তো কস্টিক সোডা তৈরিতে ব্যবহার করা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে ক্যালসিয়াম অক্সাইড, অপশন এ ক্যালসিয়াম অক্সাইড কস্টিক সোডা তৈরিতে ব্যবহার করা হয়। দেখো বিভিন্ন যে সমস্ত অক্সাইডগুলো ব্যবহার করে সেগুলো দিয়েছি। ব্ল্যাকবোর্ডে চক তৈরি করতে ব্যবহার করা হয় ক্যালসিয়াম সালফেট, পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় সার হিসাবে, ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করা হয় মূলত টুথপেস্টের উপাদান রূপে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, ভিটামিন সির রাসায়নিক নাম কি? ভিটামিন সির রাসায়নিক নাম হবে অ্যাসকর্বিক অ্যাসিড, অপশন সি। তো এখানে আমি ইন ডিটেলস দিচ্ছি না এখানে, কারণ আগের ক্লাসে আমরা অলরেডি আলোচনা করেইছি। নেক্সট 25 নম্বর প্রশ্ন, অগ্নি-3 মিসাইলের রেঞ্জ কত? 2500 কিলোমিটার রেঞ্জ হবে অগ্নি-3 মিসাইল, ঠিক আছে। দেখো অগ্নি-2, অগ্নি-3, অগ্নি-4, অগ্নি-5 মিসাইলের রেঞ্জটা দিয়েছি এখানে। অগ্নি-2 হচ্ছে 2000 কিলোমিটার মিডিয়াম রেঞ্জ প্লাস্টিক মিসাইল, 2500 কিলোমিটার মিডিয়াম রেঞ্জ অগ্নি-3, আর 3500 কিলোমিটার অগ্নি-4, অগ্নি-5 হচ্ছে রিসেন্টলি যেটা 5000 কিলোমিটার রেঞ্জ রয়েছে, ঠিক আছে, তোমাদের রেঞ্জটা বেশি করে জিজ্ঞেস করে। নেক্সট 26 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং রাজ্য কোনটি? তো এটা 2023-এর কারেন্ট অ্যাফেয়ার সম্ভবত, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কেরালা, ঠিক আছে। চলো নেক্সট, আম্বেদকর আ লাইফ বইটির লেখক কে? সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের এখানে শশী থারুর। আম্বেদকর আ লাইফ বইটির লেখক হলেন শশী থারুর। নেক্সট 28 নম্বর প্রশ্ন, অ্যাবেল পুরস্কার প্রদান করা হয় কোন ক্ষেত্রে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সঠিক উত্তর ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দেওয়া হয় অ্যাবেল প্রাইজ। 2024 সালে অ্যাবেল প্রাইজ পেয়েছেন কে? মিচেল তালাগ্যান্ড, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, রেফ্রিজারেটর কে আবিষ্কার করেন? খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। উইলিয়াম কুলেন, রেফ্রিজারেটর কুল করে তাই উইলিয়াম কুলেন, মনে রাখো ট্রিকের সাহায্যে। চলো নেক্সট 29 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় জিএসটি দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 1 জুলাই। প্রতি বছর জিএসটি দিবস পালন করা হয়। 26 জুলাই কি বলতো, দেখি তোমরা বলতে পারো কিনা? কার্গিল বিজয় দিবস। আর 7 আগস্ট কি? হ্যান্ডলুম ডে, ন্যাশনাল হ্যান্ডলুম ডে। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের 1 জুলাই জিএসটি দিবস, ঠিক আছে। চলো নেক্সট 30 নম্বর প্রশ্ন, কাজালি পেন্টিং কোন রাজ্যে দেখা যায়? সঠিক উত্তরটি হবে রাজস্থানে কাজালি পেন্টিং দেখা যায়। বিভিন্ন পেন্টিং গুলো দেখে নাও একটু এখানে। ফার চিত্র পরীক্ষণের সময় জিজ্ঞেস করে রাজস্থানে, কাজালি চিত্র রাজস্থান, কিষানগড় চিত্র রাজস্থান, কালীঘাট চিত্র পশ্চিমবঙ্গ, সৌরা চিত্র উড়িষ্যা, ওয়ার্লি পেন্টিং বারবার পরীক্ষা এসছে মহারাষ্ট্র, গোন্ড মধ্যপ্রদেশের। রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে, প্রত্যেকে মনে রাখো এটা 2023-এ জিআই ট্যাগ পেয়েছে, তাই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ইম্পর্টেন্ট হতেই পারে। পরবর্তী প্রশ্ন 31 নম্বর প্রশ্ন, আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত? আসিয়ান, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। তো আসিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। আসিয়ান সম্পর্কে আমরা দেখে নেব। দেখো আসিয়ানের ফুল ফর্ম জিজ্ঞেস করতে পারে, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তা। প্রতিষ্ঠা সাল 1967 সালে এটা এস্টাবলিশ হয়। 10টি দেশ রয়েছে। বর্তমান সেক্রেটারি জেনারেল রয়েছে কে? কাও কিম হরুন। কাও কিম হরুন সেক্রেটারি জেনারেল বর্তমানে। নেক্সট 32 নম্বর প্রশ্ন, পদ্মা সুব্রমণিয়াম 2024 সালে কোন পুরস্কারে সম্মানিত হন? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে পদ্মা সুব্রমণিয়াম রিসেন্টলি পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হন। 33 নম্বর প্রশ্ন, কালরাজ মিশ্র কোন রাজ্যের বর্তমান রাজ্যপাল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ রাজস্থান। রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু ছিল এগুলো। আচ্ছা, এখানে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপাল দিয়েছেন। দেখো রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, রাজ্যপালকে কালরাজ মিশ্র। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী দেখো মোহন যাদব, রিসেন্টলি হয়েছেন 2023-এ, রাজ্যপাল মাঙ্গুভাই প্যাটেল। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। তোমরা আমাকে বলো নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে কে রয়েছে? এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম আমি, ঠিক আছে। প্রত্যেকে কমেন্ট করে জানাও তো দেখি। তোমরা আবার কমেন্ট করতে চাও না কেন, কে জানে ভাই, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন 34 নম্বর প্রশ্ন, আরবিআই এর বর্তমান গভর্নর কে? আরবিআই এর প্রেজেন্ট গভর্নর শক্তিকান্ত দাস রয়েছেন।
তো ইনি হচ্ছেন ভারতের 25তম আরবিআই গভর্নর। রিজার্ভ ব্যাংকের তালিকাটা আমি একটু দিয়েছি দেখো। শক্তিকান্ত দাস হচ্ছে 25তম গভর্নর। প্রথম গভর্নর ছিলেন অসবর্ণ স্মিথ। চিন্তামন দ্বারকানাথ দেশমুখ অর্থাৎ সিডি দেশমুখ প্রথম ভারতীয় যিনি আরবিআই এর গভর্নর হন। আর সব থেকে লংগেস্ট রিজার্ভ ব্যাংকের গভর্নর হয়েছেন কে? স্যার বেঙ্গল রামারাও। তো তোমাদের ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো এখানে আমি দিয়েছি আরবিআই গভর্নর সম্পর্কে। চলো নেক্সট প্রশ্ন, লুনা 25 নামে মুন ল্যান্ডার লঞ্চ করেছে কোন দেশ? কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন, সঠিক উত্তর হয়ে যাবে রাশিয়া। যারা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ বুক পারচেজ করেছো বা আমাদের ক্লাস করছো তারা বুঝতে পারবে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুলো, আদারওয়াইজ তোমরা কেউ পারবে না, ঠিক আছে এগুলো। চলো নেক্সট 36 নম্বর প্রশ্ন, ভারতের চন্দ্রযান 3 কত তারিখে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে? তো এটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট সায়েন্সের টেক থেকে ক্লাসিপে এই টাইপের প্রশ্নগুলো জিজ্ঞেস করে। সঠিক উত্তরটি হয়ে যাবে 23শে আগস্ট। এটা কিন্তু রিসেন্ট ফ্যাক্ট, কারেন্ট অ্যাফেয়ার্স। 23শে আগস্ট ভারতের চন্দ্রযান 3 চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। তোমাদের এরকম প্রশ্ন হতে পারে চাঁদের দক্ষিণ মেরুতে কোন কান্ট্রি ফার্স্ট তাদের স্যাটেলাইট লঞ্চ করেছে? সঠিক উত্তর হবে ইসরো, মানে ইন্ডিয়া। ওকে, ইসরো চন্দ্রযান 3 ল্যান্ডারের নাম কি? বিক্রম। রোভারটির নাম কি? প্রজ্ঞান। 2023 লোকমান্য তিলক পুরস্কার কাকে প্রদান করা হয়? বলো সঠিক উত্তর কি হবে? নরেন্দ্র মোদী। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সৌর বিদ্যুৎ চালিত প্রথম যাত্রীবাহী নৌকা কোথায় চালু হয়েছে? সঠিক উত্তর কেরালাতে ফার্স্ট সৌর বিদ্যুৎ চালিত নৌকা চালু হয়েছে যাত্রীবাহী। এগুলো সবই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন। আচ্ছা নেক্সট দেখো, বন্দির বন্দনা স্ট্যাটিক জিকে কোশ্চেন, কার লেখা? এই বন্দির বন্দনা হচ্ছে বুদ্ধদেব বসুর লেখা। অপশন এ হবে সঠিক উত্তর, বন্দির বন্দনা বুদ্ধদেব বসুর লেখা। চলো আজকের ক্লাসের শেষ প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন, বাটারফ্লাই নৃত্য কোন রাজ্যে দেখা যায়? বাটারফ্লাই নৃত্য দেখা যায় নাগাল্যান্ডে। ওকে, তো আশা করছি ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লাগে, প্রত্যেকে স্ট্যাটিক জিকের উপর আমাদের ক্লাস রয়েছে, অবশ্যই সেই ক্লাসগুলো দেখতে পারো, তোমাদের খুবই ইন্টারেস্টিং হবে এবং এগুলো পরীক্ষায় আসবে। সব থেকে বড় বিষয় তো এটাই, পরীক্ষায় আসবে, আমি পাস করবো, পরীক্ষা এক্সাম ক্লিয়ার করবো। আর নেক্সট, তোমরা যদি স্ট্যাটিক জিকের উপরে কমপ্লিট হ্যান্ড রিটেন ক্লাস নোটস বুক সংগ্রহ করতে চাও তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো। এই নোটস বুকটি স্পেসিফিক্যালি তৈরি করা হয়েছে পিএসসি এক্সামকে ফোকাস করে, বিশেষ করে ক্লাসিক, ফুড এসআই, মিসলেনিয়াস এই এক্সামগুলো। আদারওয়াইজ তুমি যে কোনো পরীক্ষায় দাও না কেন, সমস্ত পরীক্ষায় স্ট্যাটিক জিকে বুকটি তোমাদের কাজে লাগবে। সুন্দরভাবে প্রত্যেকটি স্ট্যাটিক জিকে হাতে লেখা হয়েছে। তো অবশ্যই তোমরা এটা সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো। এই নম্বরে অনলাইন পেমেন্ট করার পরে এটা স্ক্রিনশট দিলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। এটার অফিসিয়াল প্রাইস রয়েছে এই মুহূর্তে 149 টাকা, বাট তোমরা অফার প্রাইসে 79 রুপিসের বিনিময়ে এটা সংগ্রহ করতে পারবে। আর হ্যাঁ, যদি ক্লাসটি ভালো লেগেছে প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ক্র্যাক ক্লাসিক টেলিগ্রাম গ্রুপের নাম। প্রতিদিন সমস্ত ক্লাস আপডেট, এছাড়াও কি প্রতিদিন কুইজ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।